আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? বউর দিকে কেন এগোয় জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই, আর আদর চাই এখন। আমি তোমাকে বড় হিসেবে মানি না। প্লিজ, তুমি আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো একটু ভয় লাগবে। আজকে যদি আদর করি, পরে আর ভয় লাগবে না। কাজে আসে না ভাবি? ঈশান, আমি তোমার ভাবি হই। প্লিজ এরকম কিছু করো না, তাহলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি, তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবর বলার জন্য, হ্যাঁ? আমি তোমাকে বড় হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে আমি সত্যি এখন চিৎকার করব, আমার কান্না করে দেব, বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতে পারি। আর আপনি চিৎকার করলে তাতে কেউ আসবে না, সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা, ভাইয়া কি আপনাকে আদর করেনি, নাকি যে আপনি ব্যথা পাবেন, নাকি আপনি এখনো ভার্জিন আছেন? আমার তো মনে হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথেই সব হয়ে যাওয়ার কথা। ছি ঈশান, তুমি এসব কি বলছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই? তুমি এগুলো আমাকে নিয়ে কি করে চিন্তা করতে পারো? আপনি আমাকে যা ভাবার ভাবতে পারেন, তাছাড়া আপনি তো দেখতে সত্যিই অনেক হট। তাছাড়া ভাইয়ার সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে তার সাথে কিছু হয়নি? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একটা বার এসব উল্টাপাল্টা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। সেটা কি খুব ভালো হবে? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেব সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার পর, তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি, এখন আপনার থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দিবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ, ভাবি? বলেন। আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন, তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি যার জন্য আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা করছো, তারপর এমন করে তুমি মাতলামি করছো। তুমি কি খেয়েছো আমাকে একটু বলবে? তোমার হাবভাব দেখে আমার ভালো লাগছে না, তাই প্লিজ তুমি এরকম কথা বলে আমাকে বলো কি হয়েছে তোমার। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুটহাট বাসর ঘরে এসে এরকম করতে শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? নিজের বউয়ের কাছ থেকে কেউ দূরে সরে থাকতে পারে? আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, আর আজকে আপনাকে পুরো আমার বউর মতো লাগতেছে। বউয়ের মতো কি, আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করার কি আছে, এখনকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ার সাথে তো আপনার সবই হবার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ার বিয়ে হয়েছিল। তাহলে আপনি কিভাবে ভার্জিন, সেটা বলতে চাইছেন? তুমি আমাকে যেমনটা ভাবছো আমিও অতটা বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া এক আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে তেজপুত্র করে দিয়েছিল, দেখেই আমাকে বিয়ে দিয়েছিল। আমি বিয়ের 1 মাস পরে জানতে পেরেছি তোমার ভাইয়া কারোর সাথে রিলেশনে আছে, কিন্তু তখনও আমাকে ইগনোর করে যেত।
আমি তাকে বারবার মায়ায় ফেলার চেষ্টা করেছি, তারপরে সেও আমাকে ভালোবাসেনি। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দেই। আর তখন আব্বু আম্মু আমাকে বারণ করেছিল তোমার বাসায় বলতেই। আম্মু বলেছিল মেয়েদেরকে তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমি সেটাও চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীতে হবে তোমার ভাইয়া যে বাসা থেকে চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না করেছেন, কিন্তু ভাইয়ার সাথে আপনার কিচ্ছু হয়নি, তাই তো? তাতে কি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিলই, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলেছো। আমি তোমার থেকে সিনিয়র, আর তোমার ভাবি, আর ভাবিকে তুমি এসব আজে বাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টোপাল্টা কাজ করতে পারবেন, আর আমি একটা আপনাকে প্রশ্ন করলেই দোষ? একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি আর আদর করতে চাই। ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আমাকে আজকে আদর করতে দিবেন, অনেক ভালোবাসবো আপনাকে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব। আর তুমি আমার ফ্রেন্ডগুলোর কাছে শুনবে আমি ওদের কাছে সব কিছু শেয়ার করতাম। আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। আর এখন তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেই পারিনি। তুমি আমাকে, তুমি আজকে যাকে বিয়ে করেছো সে এখনো পিওর ভার্জিন আছে, তুমি সেটা বিশ্বাস করো বা না করো। তাহলে তো হয়েই গেল, আমি যেমন বউটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে। কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গেছিল, সেটা আমি কয়েকটা দিন আগে জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল, ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারতেছিলাম না, ভাইয়ার উপর অনেকটা রাগ হয়েছিল। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল, বলেই ভাইয়া এটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন, তাহলে আমি আর কি করব বলেন? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনো বর হিসেবে মানবো না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি যে আমার বউকে আমি দূরে সরে থাকবো? কখনো না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কখনো? কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাইছিলাম না, কিন্তু আব্বু আম্মু আমাকে অনেক বুঝিয়েছে, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে। বলেছে বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করে জানো তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভেবে আসছি, তাকে কি করে নিজের স্বামীর জায়গাটা দেব বলো? তুমি এত সহজে পাল্টে গেলে কি করে? তুমি না বলতে যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে এখন আবার এরকমভাবে উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি কি খেয়েছো সেটা বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, আমি আজকে আপনার প্রেমে পড়ে গেছি।
প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। আর আটকাবেন কি, আজকে আপনিও চাইলে আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে খুব ভালো ছেলে বলে জানি। আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যতটুকু বিশ্বাস আমার আছে, তাহলে সেটুকু বিশ্বাসও হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন। আমি না এখন আপনার স্বামী, আমি আপনাকে আদর করতেই পারি। তাছাড়া আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি জানেন না, আপনাকে প্রচণ্ড পরিমাণে আমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসেন না, এইভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত করে বোঝাতে হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক, তোমার আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এরকম কথা? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনো স্বামীর অধিকারটা দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটা করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না, এসব সম্ভব না ঈশান। বারবার এইসব কথা বলে আমাকে রাগিয়ে দেন না প্লিজ। তারপর উল্টোপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলেন? আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না বলেন? কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? বললাম তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল। তাহলে কি করে মেনে নিব তোমাকে? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়ার সম্ভব না। তারপরও তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারবো। শুধু শুধু তুমি এই বিয়েটা করলে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই, তাহলে তখন কি করবেন আপনি? ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারল আদ্রিতা ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ে করার পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে, তখন আদ্রিতা অনেকটা আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য একটু কথাটা সহ্য করতে পারলেন না? তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন, তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ের মতো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি, সেটা মেনে নিতে পারবেন তো? কখন আমাকে কাছে পাবেন না, তখন না শর্ত চাইলেও আপনাকে আর নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামিটা করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান দুলতে দুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়ল আর বলল, সত্যি করে একটা কথা বলেন তো, আমার কি দোষ ছিল এতে? আমার কি ইচ্ছে করে না নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই বলেন? ঈশান, আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, আপনার দেবর ছিলাম আমি। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি, যার জন্য আপনি আমাকে স্বামীর অধিকার দিতে পারবেন না? আচ্ছা, আপনি তো সময় নিলে পারেন, তারপরও আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে? আমি কি দেখতে খারাপ, বাজে ছেলে, যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করলেন কেন? আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন থাকতে পারে না? 22টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি, কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা কিছুদিন আগেও আমার ভাইয়ের বউ ছিল। আর ভাইয়া এরকম একটা পরিস্থিতিতে ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো।
এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। আমি বাসর ঘরে আসতেই আপনি আমাকে রিজেক্ট করলেন। আসলে ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বখাটে হতাম, তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি। আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কোনো জানি দূরে থাকতে পারছি না। আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। ঈশান, প্লিজ ঈশান, এগুলো বলো না। আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না। আজকে এগুলো আপনাকে শুনতেই হবে। আপনি যদি আমাকে বিয়েটা নাই করবেন, তাহলে কালকে রাতেও আমাকে বলতে পারতেন, আমি বিয়েটা করতাম না। সেটা না করে ঢং দেখিয়ে বিয়েটা করলেন, কিন্তু এখন আমাকে মানতে পারছেন না বলছেন। আমি কি আমার আমার কি কোনো ইচ্ছা স্বপ্ন নেই? নাকি আমার স্ত্রীর কাছ থেকে আমার কোনো চাহিদা থাকতে পারে না বলেন? ছি, তোমার চিন্তা ভাবনা এতটা বাজে। তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে। ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না। কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন। তখন তখন না অনেক বেশি দেরি হয়ে যায়। হয়তো দূরে কোথাও হারিয়ে যাব, নাহলে অন্য কারোর মায়ায় পড়ে যাব। আমি আর এভাবে নিজেকে কষ্ট দিব না। অনেক দিন নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরেও কারোর মাঝে সেটা বিলিয়ে দেয়নি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, এইসব কথা শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম দ্বারা কথা শুনে আদ্রিতা ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতে পারছে ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দিবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভিতরে খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশার দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর একটা সময় ওর অনেকটা কাছে চলে গেল। আদ্রিতা পিছাতে পিছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে স্লাইড করে বলল, কোনো কথা নাই, আজকে রাতে শুধু আমি আর আপনি, আপনি আর আমি, দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর দেই। আপনার ভালো লাগবে। প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? আমি জানি আপনি কখনো আমাকে আটকাবেন না। হ্যাঁ এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, তারপরও আজকে আদর করি দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান, প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এসব মিসবিহেভ করছো? তুমি আমাকে একটু সময় দিবে না? প্লিজ এরকমটা করো না। আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কেন করব না? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ের কথা বলছেন। আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ের ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এই জন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে ভাইয়ার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? ঈশানের কথাগুলোতে আদ্রিতা একদম চুপচাপ হয়ে গেল। ওর বলার মতো আর কিছুই নেই। এবার এবার ঈশান ও ঠোরছোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ায়। আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো। আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করলে ঈশান ওর হাতগুলো পিছনের দিকে নিয়ে আটকে দিল। এক হাত ওর মুখের পাশে রেখে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেল। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওর শরীরের মধ্যে যেন
এক প্রকার কারেন্ট বয়ে গেল। ও একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঈশান ওর ঠোঁটে পাগলের মতো কিস করতে শুরু করে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? তাহলে চলেন আপনাদের একটু বুঝিয়ে বলি। ঈশানের আব্বু আম্মু ঈশানকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। ওর উপর রিসেন্টলি কয়েকদিন আগেই ঈশানের ভাইয়া অন্য একটি মেয়ের সাথে পালিয়ে গেছে। কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ার সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটা সুইসাইড করার চেষ্টা করছে, তখন ঈশানের আব্বু ওর ভাইয়াকে ত্যায্যপুত্র করে দিতে চাইলে ঈশানের ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়। যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে যায় ওর ভাইয়ের ওরকম একটা কর্মকাণ্ডে। আর শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্বে পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনেই বারণ করছিল। তারপর একটা সময় ঈশানের আব্বুর অনেক রিকোয়েস্ট করে আর ঈশানের বোন ওকে বোঝাতেই ঈশান ওর ভাবিকে বিয়েটা করে নেয় আব্বুর সম্মান বাঁচাতে। আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয়, তার জন্য ঈশানের ছোট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়েতে রাজি ছিল না, শুধু ঈশানের আব্বু রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, সেটা খুব শীঘ্রই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এজন্য ঈশানের আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটার কাজ শুরু করতে আরম্ভ করলেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে বসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে যায় তখন ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। এবার গল্পে ফেরা যাক। ঈশান আদ্রিতার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করে। তখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করে। ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অন্তত তুমি তো আমাকে কয়েকটা দিন সময় দিবে, আমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছা করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দিব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমার বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুইয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগেই ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবছে এই পাগলটাকে এখন কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এখন ঈশান ওর স্বামী, তাই চাইলেও ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপে বুঝতে পারছিল ও হয়তো নেশা করে আসছে, না হলে যে ছেলেটা ওর সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না সেই ছেলেটাই আজকে ওকে এমনভাবে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। ঈশান ওর সাথে সবটাই করতে পারে, তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশই উঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুটহাট করে আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই ও চোখ জোড়া বন্ধ করে দিল। ঈশান ওর সাথে সাথে আদ্রিতার বুকের উপর ডিপলি কয়েকটা কিস করে দিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেল। ও প্রচণ্ড পরিমাণে কেঁপে উঠল।
আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আদ্রিতার থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝে গেল এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। তাই ঈশান আদ্রিতার শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছিল আর দুই হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরেছিল। ও অনেকটা উত্তেজিত হয়ে গেছিল। এমন পাগল করা স্পর্শগুলো আদ্রিতা সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোঁটজোড়া কামড়ে ধরল। আদ্রিতা রেসপন্স করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। ঈশান পুরো উত্তেজিত হয়ে গেছে। তারপর একটা সময় নিজের শরীর থেকে সবটা খুলে ফেলল। তারপর আদ্রিতাকে আবার আদর করতে শুরু করলো। ঈশানের আদরের মাত্রাটা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আদ্রিতা আর থাকতে না পেরে রেসপন্স দিতে আরম্ভ করলো। একটা সময় ঈশান কিস করতে করতে আদ্রিতার নাভি অবধি চলে আসে। তারপর নাভির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আদ্রিতার কিউট অ্যান্ড হট নাভিটা ঈশানকে আরও উত্তেজিত করে দিচ্ছিল। ঈশানের স্পর্শ না পেয়ে আদ্রিতার চোখ খুলল। ঈশান ড্যাব ড্যাব করে ওর নাভিটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো। তখন ও বলল, কি দেখো অমন করে? আপনার নাভিটা না অনেক কিউট আর হট, আর নাভির পাশে তিলটা না এত বেশি হট লাগছে, যার জন্য আদর করে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতেই লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগে ঈশান নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ও বারবার ঈশানের চুলগুলো শক্ত করে দুই হাতে খামচে ধরল। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দটাই ভেসে বেড়াচ্ছে। ঈশান আদ্রিতার নাভিতেই কয়েকটা ডিপলি কিস করলো। তার সাথে অসংখ্য লাভ বাইট দিল। তাতেই আদ্রিতা ঈশানকে আরও শক্ত করে ওর নাভির সাথে চেপে ধরল। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতে আদ্রিতা একদম শিউরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরল। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়ে যাচ্ছে আর পুরো রুমটা জুড়ে শুধু দুষ্টু মিষ্টি কিছু শব্দ ভেসে বেড়াতে লাগলো। আর আদ্রিতা না চাইতে ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকের মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে রইল। কোনো রকমে একটা চাদর টেনে দিয়ে ঈশানকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে এক হাত দিয়ে খেলা করতে লাগলো আর চোখে জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজকে ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেটাও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটা ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারাটা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও তো এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজকে হোক কিংবা কালকে হোক, ও তো আমাকে ভালোবাসবেই। তাছাড়া ও আমার থেকে ওর এইটুকু ডিজার্ভ থাকতেই পারে, এটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন ওকে এরকম রিয়েক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ছোট ভাই ছিল। কিন্তু এখন তো ওই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসাটাকে কেন নষ্ট করব? যে আমাকে কষ্ট দিয়েছে তার দেয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দিব? হ্যাঁ, ওকে হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজকেও যেটা জোরপূর্বক করেছে এটা না করলে বুঝতেই পারতাম না স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্ত থাকতেই পারে। তাছাড়া একটা স্বামী তার বউকে এরকম করে ভালোবাসতেই পারে। আর যখন ও আমার কাছে আসলো তখন এত বেশি অস্থির লাগছিল
তাহলে এখন এরকমটা হচ্ছে কেন? ও আমার বুকে শুয়ে আছে, তারপরও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি না। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমাকে আদর করছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব? তাছাড়া ও এখনও আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দেব? তার তার উপর আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি করে ওদেরকে কষ্ট দিব? যার জন্য এরকম একটা পরিস্থিতিতেও এই বাড়িতে আবারও দ্বিতীয়বারে বউ করে এনেছে। তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিচ্ছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এইসব ভাবছিল আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস ভেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আবার পরক্ষণে কালকে রাতের কথা ভাবতেই ওর হাসি মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেল। আদ্রিতা খেয়াল করলো ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকে রাতের কথা ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, কারণ কালকে রাতের ঈশান ওকে এত বেশি আদর করেছে যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করেছিল যে সেই মুহূর্তটা আদ্রিতা কখনোই ভুলতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে ওর বুঝতে বাকি রইল না কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজেই বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি ওই পিচ্ছি ছেলেটা দেখে তাহলে তো পুরো লজ্জায় ফেলে দিবে। ও তো প্রশ্নের উপর প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না। তাহলে ও আমাকে স্পর্শও করলো, তখন ওকে আটকে দিলাম না কেন? এসব বলে বলে তো পিচ্চিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দিবে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জামাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণে ওদের কয়েকদিন আগেকার সম্পর্ক কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতার মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে গেছে কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলই না, বরং ওকে একটু ধাক্কা দিতে ঈশান চোখ মুখ কুঁচকে ওকে আর শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানের এমন কর্মকাণ্ডে আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অসংখ্য ছাপে মুখটা পুরো রাজা হয়ে গেছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো, তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু, যাও তো, আমাকে ঘুমাতে দাও না। আমার অনেক ভালো লাগছে এভাবে ঘুমাতে। এই ফাজিল, আমি তোমার আম্মু না, তোমার ভাবি, ছাড়ো আমাকে।